আনন্দপুর, তার আরেক নাম এখন মৃত্যুপুর, যেখানে বিধ্বংসী আগুনে এতগুলো প্রাণ ঝলসে মারা গিয়েছে, দম বন্ধ হয়ে এতগুলো মানুষের মৃত্যু, তারপরেই বিভীষিকা। এই মুহূর্তে সেই ছবিটা দেখুন, একেবারে গোডাউন, অনলাইন ডেলিভারি সংস্থার গোডাউন, ডেকোরেটার্সের গোডাউন, দুই গোডাউন একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। প্রচুর আত্মীয় পরিজনরা সেই গোডাউনের সামনে ভিড় করেছে। আর এই ছবিটা দেখুন, ভস্মীভূত জায়গা থেকে পরপর হাড়ের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগুনের যে তেজ, সেই তেজ এতটাই বেশি ছিল, মানুষগুলো একেবারে বিলীন হয়ে গেছে, হাড়গুলো পড়ে রয়েছে সেই জায়গাতে। ভয়ঙ্কর ছবি, সেই ছবি আমরা লাগাতার তুলে ধরেছি। যে জায়গা আনন্দপুরের নাজিরাবাদ, সেখানে এখনো পর্যন্ত ইতিউতি ছড়িয়ে পড়ে রয়েছে মানুষের হাড়। আর যে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউন, তার ভেতরের ছবিটা দেখুন। একদিকে শেডটা পুরোপুরি ঝুলে গিয়েছে, আরেকদিকে শেডটা সরাসরি সোজা রয়েছে। আর ভেতরে যে সমস্ত তরল পানীয়গুলো ছিল, সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। বিভীষিকা, ছবিটা দেখলেই বুঝতে পারছেন যে আগুনের তীব্রতা কতটা ছিল, যার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে। দুদিন ধরে আগুন চলেছে, কুলিং প্রসেস জারি রাখতে হয়েছে দমকল আধিকারিকদেরকে। বিভিন্ন পরিমাণে তরল পানীয় এখানে মজুত করা ছিল, এমনকি প্রচুর পরিমাণে সরঞ্জাম ছিল। যেভাবে বিক্রি করা হয় জিনিসগুলো, সেগুলো যে পাত্রে করে দেওয়া হয় বা যে কার্টনে করে দেওয়া হয়, যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়, সেগুলো এখানে মজুত করে রাখা ছিল। দেখুন শেডটা, একদিকে শেডটা পুরোপুরি ঝুলে গিয়েছে, অর্থাৎ লোহার বিমগুলো বেঁকে গিয়ে একটা শেড ঝুলে গিয়েছে, অ্যাসবেস্টাসের শেড। এইদিকে শেডটা দেখুন উঁচু অবস্থায় রয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই দিকে শেডটা দেখুন কিভাবে ঝুলে পড়েছে। অর্থাৎ ভাবুন একবার, আগুনের তীব্রতা ঠিক কতখানি ছিল যাতে এই করুণ পরিস্থিতি হতে পারে। এই ছবি আমরা যখন নিজেরাই ঘটনাস্থলে গিয়ে ছবিগুলো সংগ্রহ করছিলাম, তখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিভাবে বেঘোরে এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। আগুনের তীব্রতা ঠিক কতখানি ছিল। একের পর এক তরল পানীয়গুলো পড়ে রয়েছে, প্রচুর পরিমাণে জিনিস সেখানে মজুত করা ছিল। গোডাউন যেহেতু, তার মানেই জিনিস মজুত থাকবে। দেখুন একেবারে সারি সারি করে সাজানো এতগুলো তরল পানীয়, কোনোটা বোতল, কোনোটা ক্যান, প্রত্যেকটা তরল পানীয় এই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আগুনের বিভীষিকা এতটাই ছিল যে ধ্বংসস্তূপ, কয়েক কোটি টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে এসেছে। কার গাফিলতি ছিল, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কিন্তু তার মাঝেও যে প্রশ্নগুলো বারবার মাথাচাড়া দিয়েছে, যে ব্যবসায়িক ক্ষেত্র ছিল, গোডাউন ছিল, এখানে তরল পানীয়গুলো মজুত করে রাখা ছিল, তারপর যখন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এতগুলো মানুষের যখন বেঠোকে প্রাণ গেল, সেই দায়টা কে নেবে? ভেতরের ছবিটা আমরা লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঠিক আগুনের লেলিহান শিখা, আগুনের তীব্রতা কতখানি ছিল, যার পরিস্থিতি এই ধ্বংসস্তূপ, একেবারে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা জায়গা। থরে থরে সেখানে জিনিসপত্র সাজানো ছিল। যখন আগুন লেগে যায় ঠিক রাত 1টা থেকে 1:30, প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা স্পষ্ট বলছেন যে 1টা থেকে 1:30 নাগাদ আগুন লেগেছে। আর তারপরেই সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, আর তাতেই একেবারে বিভীষিকার আকার ধারণ করে। মানুষজন আতঙ্কিত হয়ে যায়, প্রতিবেশীরা ছুটে আসে, কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনতেও দমকলকে 2 দিন সময় কাটাতে হয়েছে। যে ছবিগুলো দেখাচ্ছি, তখন ধোঁয়া উঠছিল, সেই ধোঁয়ার মাঝে কুলিং প্রসেস জারি ছিল 2য় দিন পর্যন্ত। এত টাকার ক্ষয়ক্ষতি, এত সামগ্রী মজুত করা ছিল, তাহলে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি ছিল না, সে নিয়ে প্রশ্নটা বারবার উঠে আসছে। আর এই ঘটনা ঘটে যাওয়ার পর একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর নমুনা সংগ্রহ করবার জন্য আসে ফরেন্সিক টিম। তারা একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে যায় গ্রাউন্ড রিয়েলিটি চেক করবার জন্য। ফরেন্সিক আধিকারিকরা 4 সদস্যের ফরেন্সিক টিম যায়। দেখুন গোডাউনের সামনে দাঁড়িয়ে রয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার যে গোডাউন, যে ছবিটা ভেতর থেকে আমরা দেখাচ্ছিলাম, সেই গোডাউনের বাইরে থেকেই তারা বিষয়টি দেখছেন, এবং যে বিভীষিকার ছবিটা দেখে তারাও হয়তো স্তম্ভিত হচ্ছেন। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন, কেননা এই নমুনা সংগ্রহ করাটা খুবই জরুরি। এই
এটা দেখলে বুঝবেন, একদিকে রয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউন আর মাঝেই রাস্তা, আর এই দিকে অর্থাৎ ডান দিকে রয়েছে যে ডেকোরেটার্সের গোডাউন। সামনে যে লোহার জিনিসপত্র, লোহার যে কাঠামোগুলো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাধারণত যে প্যান্ডেল, উৎসবের মরশুম, সেই প্যান্ডেল তৈরি করবার জন্য এই লোহার কাঠামোগুলো রাখা হয়েছে। সেখানেই একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। উৎসবের মরশুম হওয়ার জন্য প্রচুর পরিমাণে কর্মচারী এখানে ছিলেন, প্রায় 35 থেকে 40 জন এমনটা আশঙ্কা করা হচ্ছে। এখনও এক্স্যাক্টলি যে সংখ্যাটা সেটা বোঝা যাচ্ছে না। ফরেন্সিক টিম ঠিক সেই জায়গার দিকেই যাচ্ছে, তারা নমুনা সংগ্রহ করবার জন্য, কিভাবে আগুন লাগলো বা কী পরিস্থিতি হয়েছে ভেতরে তা বোঝার জন্য ফরেন্সিক টিম লাগাতার নমুনা সংগ্রহ করছে বিভিন্ন জায়গা থেকে। এমনকি যে ফ্যাক্টরি, যে গোডাউনগুলো রয়েছে, সেই গোডাউনের পেছনের এলাকা থেকেও তারা যান, সেই দিকগুলো তারা খতিয়ে দেখেন। যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তাতে একাধিক প্রশ্ন সামনে আসছে। আচ্ছা স্যার, ঠিক স্যার, ঠিক স্যার, আমি বলছি স্যার। কি কারণ রয়েছে তাকে খতিয়ে দেখা হবে। তুমি দেখতে পাচ্ছ আমি গাড়িতে দামুর কটায় আমার অগ্নিকাণ্ডের ঘটনার পর, বিধ্বংসী আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যান ডিজি ফায়ার রণবীর কুমার। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যান আনন্দপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যান ডিজি ফায়ার রণবীর কুমার। পরিস্থিতি সরেজমিনে তিনি খতিয়ে দেখেন। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনের পর কি বলছেন ডিজি ফায়ার রণবীর কুমার, শুনুন। প্রাইমারি ব্যাপারটা না দেখলে কি করে বলা যাবে? শোনা কথা উপরে আছে না, যখন যেটা মনিটরিং হচ্ছে, এখন একবার দেখে নি তারপরে বলবো। সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই কারখানাগুলো হলো কিভাবে, এত বড় বড় গোডাউনগুলো কি করে হলো? ফায়ার থাকা সত্ত্বেও ফায়ারের অনুমোদন কি করে পেলো বা কিভাবে তৈরি হলো? এটা ফায়ারের ক্লিয়ারেন্স তো নেই, এটা বলতে পারি। বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত तौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার, এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে। যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আগে থেকে কোনো নজরদারি করা যায় না, করা যায় না বলার ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। বলছি স্যার, প্রায় 30 ঘন্টা হয়ে গেল, এর মধ্যে কি আপনারা এই বিষয়টা খতিয়ে দেখেছেন যে এই যে যারা গোডাউনটা করেছে সে আদেও আপনাদের কাছ থেকে ফায়ারের জন্য কোনো অ্যাপ্লিকেশন করেছিল কিনা? আমি আপনাকে বললাম কি ফায়ারের ক্লিয়ারেন্স নেই, একটা তো প্রথম লাইন বলে দিয়েছি। তারপরে তো ইনভেস্টিগেশন পার্টটা তো পুলিশকে দেখতে হবে, ইনভেস্টিগেশন আমরা করি না। আপনি যেটা প্রথম কোশ্চেন বললেন ফায়ারের ক্লিয়ারেন্স নেই, সেটা বলে দিলাম, তারপরে ইনভেস্টিগেশনের পার্ট আছে। আশেপাশে আরো এরকম একাধিক কারখানা রয়েছে, সেইগুলো তো কি কোনো নোটিশ করা বা নিশ্চিত তौर पे করা হবে, ফায়ার অডিট করা হবে, ওটা ব্যাপারটা নিয়ে ফায়ার অডিট করা হবে। এটা হয়তো রিসেন্টলি ডেভেলপ করেছে, সেই জন্য চোখে ছিল না, যা হয় বেসিক্যালি। স্যার, একটা বিষয় বললেন যে হয়তো এই দিকটায় ফায়ার অডিট বা নজরদারি হয়নি, সেই নজরদারিটা হয়নি তার কারণ কি আপনার ডিপার্টমেন্টের ল্যাক না অন্য কোথাও? এটা হিউম্যান ল্যাবস বলতে পারেন, ডিপার্টমেন্টাল ল্যাবস হতে পারে না। মানে ডিপার্টমেন্ট কি দায় স্বীকার করবে যে আপনাদের ফল্ট ছিল? এটা কেন ডিপার্টমেন্টাল ল্যাবস কেন হতে পারে না স্যার? আপনি সব কিছু সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না। তার মানে সমস্যা থাকবে আপনি আছে, বলছেন? আছে,
সমস্যা আছে, তার সমাধান জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যা কোথায়? এতগুলো ডিপার্টমেন্ট, মানুষের ডিপার্টমেন্ট। প্রাণ চলে গেল, এখনো পর্যন্ত দুঃখের ব্যাপার আছে, আমরাও দুঃখিত আছি। ফায়ার ডিপার্টমেন্ট কখনো চায় না কি কারো লাইফ যায়, তার চেষ্টাই আমরা সবসময়। তাহলে এটা কি নিজে থেকেই তারা লাগিয়েছেন? তারা কি তাহলে নিজে থেকেই লাগিয়েছেন? আমার এখন কোনো অবজারভেশন নেই, অবজারভেশন তো হবে তারপরে তো, পুরো জিনিসটা না দেখে অবজারভেশন দেওয়া যেতে পারে না। স্যার অডিট, ফায়ার অডিট বা ফায়ার ইন্সপেকশন হয়নি বা হয় না, আপনি যে জিনিসটা আমার মুখ দিয়ে বলাতে চাইছেন ওটা পারবেন না। ফায়ার অডিট হয়, হয়তো এর হয়নি, আমি আগেও বলেছি আবার বললাম, বাট আগে ফায়ার অডিট আমাদের করা হয়, ফায়ার অডিটের বেসিসে অনেকটা কমপ্লায়েন্সেস আমরা পাই। কিন্তু স্যার এইটা নজর এড়িয়ে গেল কি করে আপনাদের? এই গোডাউনটা কিভাবে নজর এড়িয়ে গেল আপনাদের নজরে এলো না কেন এই গোডাউনটা? এত বছর ধরে চলছিল স্যার এটা। প্রায় 15 এখানে কি ফায়ারের সমস্ত রকম স্যার, সমস্ত কিছু স্যার, আপনি মানা বলছিলেন না, স্যার। সমস্ত কিছু মানা হয়েছিল? ছিল না, ফায়ারের কোনো ক্লিয়ারেন্স নেই, কোনো কমপ্লায়েন্স নেই। কিছু ছিল না। প্রশ্ন তো আপনারা উঠবে, এত তখন বছর কেন চললো কোনো কি করে ব্যবস্থা স্যার? নেননি? প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে? আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে, এত নজরদারি রয়েছে, এটা তো তারপরে তো- ইনভেস্টিগেশন না হয়ে বলা যাবে এখান থেকে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? আপনি আগে তো ইনভেস্টিগেশন করতে হবে না, কি ব্যাপারটা কি, কোথায় কি আছে না আছে, না ইনভেস্টিগেশন হয়ে কিছু বলা যাবে না। পুরো দায়টা তো আপনাদের উপরে পড়বে স্যার, পুরো দায়টা তো আপনাদের উপরে পড়বে, পুরো দায়টা তো আপনাদের উপরে পড়ে যাবে স্যার। ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশন হওয়ার পর ক্যাজুয়ালিটি কত? স্যার ক্যাজুয়ালিটি আমার জানা নেই ক্যাজুয়ালিটি। ঘটনা তদন্ত হবে, প্রকৃত সত্য হয়তো সামনে আসবে, তবে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কঠিন পরিস্থিতিটা। ঘটনাস্থলে এখনো পর্যন্ত হাড়ির টুকরোগুলো পড়ে রয়েছে, যা রীতিমতো ভয় ধরাচ্ছে আম জনতাকে। যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তাতে এতগুলো মানুষের বেঠকে প্রাণ গেল। তারা ভিন জেলা থেকে এসেছিলেন শহর কলকাতায় কাজ করবার জন্য, কর্মসংস্থানের জন্য। প্রত্যেকটি পরিবার পরিজন তারা একজন হাপিত্তেশ করছেন, তারা তাদের প্রিয়জনদেরকে হারিয়ে ফেলছেন, খোঁজ পাচ্ছেন না, এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলের ছবিটা একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। হয়তো অগ্নিকাণ্ডের ঘটনার কারণ জানা যাবে, কিভাবে ঘটল সবটাই বোঝা যাবে। একাধিক প্রশ্ন সামনে এলেও প্রিয়জনদেরকে হারালো যারা